আম, তো আমরা চলে যাচ্ছি প্রশ্ন উত্তর পর্বে, যেখানে আমরা শুরুতে বলেছিলাম আমাদের প্রশ্ন উত্তর পর্বে আমাদের কয়েকজন প্যানেল স্পিকার থাকবেন। আম, তিনজন স্পিকার যারা কথা মানে আমাদেরকে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন তারা তো থাকবেনই, তাদের বাইরে প্যানেল আলোচনায় যোগ দিবেন আমাদের সাথে অধ্যাপক ডক্টর জেবা ইসলাম সিরাজ। তিনি আমাদের জিনোবের প্রেসিডেন্ট। আছেন আমাদের সাথে ডক্টর আবিদুর রহমান, তিনি আইওয়াত ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন, আমাদের জিনোবের জেনারেল সেক্রেটারি। আছেন ডক্টর অপর্ণা ইসলাম, তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন এবং আমাদের জিনোবের ইসি কমিটিতে আছেন এডুকেশন সেকশন হেড হিসেবে। সো আমন্ত্রণ জানাচ্ছি আমাদের তিনজন স্পিকারকে। পরবর্তীতে হয়তো অধ্যাপক ডক্টর মঞ্জুরুল করিম স্যার উনি জয়েন করবেন আমাদের সাথে আহ, যখন উনি সুযোগ করতে পারেন। তো আমি যেটা বলেছিলাম, আমাদের যারা পার্টিসিপেন্ট আছে তারা যদি একটু প্রশ্নগুলো রেডি করে রাখে তাহলে সবচেয়ে সুবিধা হয়, এবং চ্যাট বক্সে যদি কিছু প্রশ্ন আসে তাহলে আমরা একে একে করে সেই প্রশ্নগুলো আমরা নিতে পারি। তো যদি একটু অপর্ণা আপা আপনার কাছ থেকে জানতে চাই যে মানে আমরা কি স্টুডেন্টকে সরাসরি কিছু মানে পার্টিসিপেন্টদেরকে কথা বলতে বলবো নাকি তাদের থেকে আমরা প্রশ্নটা নিলে সুবিধা হয়? ডক্টর মাহবুব, কিছু প্রশ্ন কিন্তু এসেছে, যেমন একজন এসছে যে বাজেটের লিমিটটা 1 লক্ষ টাকা। ফ্লেক্সিবল কিনা, আর আরেকজন প্রশ্ন করেছে কি কি বিষয়ে আমরা আসলে ফোকাস করি গ্র্যান্টের বিষয়ে। সো এ দুটো নেই, বাকিরা আহ, আপনারা প্লিজ যারা অডিয়েন্সে আছেন, আমি জানি অনেকক্ষণ ধরে কথা শুনছেন কিন্তু তাতে ছোট ছোট প্রশ্ন মনের মধ্যে এসেও গেছে, আপনারা লিখে দেন তাহলে সুবিধা হবে আমাদের। হ্যাঁ, হাউ ডু আই স্ট্র্যাটেজিক্যালি, এই যে আসছে কোয়েশ্চেন আসছে, আমরা এগুলো দিয়ে শুরু করি তাহলে। যেটা অপর্ণা আপা আপনি যেটা বললেন যে যে প্রশ্নটা এসছে আমাদের জিনোভের যে রিসার্চ গ্র্যান্ট সেটা কি 1 লাখে সীমাবদ্ধ নাকি সেটা বাড়তে পারে, সেটা একটা প্রশ্ন এসছে। এবং রিসার্চ গ্র্যান্ট রাইটিং এ আসলে কোন কোন বিষয়গুলোকে একটু বেশি ফোকাস করা উচিত সেই ব্যাপারটা একজন জানতে চেয়েছে। তো আমি দুইটা প্রশ্নই আসলে অধ্যাপক ডক্টর আবিদুর রহমান আপনার কাছে উপস্থাপন করছি, সেটা যদি একটা আপনি উত্তর দেন। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এটা স্ট্রিক্টলি আমরা 1 লাখ টাকার মধ্যে রাখতে চাচ্ছি, কারণ 1 বছরের গ্র্যান্ট। তো প্লিজ আপনারা যারা সাবমিট করবেন ওটা মাথার মধ্যে রেখে প্লিজ সাবমিট করবেন। আমরা এক্সট্রা বাজেট এটার জন্য না, আমরা আমরা রাখিনি, কাজে 1 লাখ টাকার বেশি হবে না। আর আহ, দ্বিতীয় কোশ্চেনের যে উত্তর কিছুটা তো আমি অলরেডি দিয়ে দিয়েছি আমার আগের যখন কথা বললাম। বাজেট একটা ইম্পর্টেন্ট ইস্যু, সেটা আমরা আগেও বললাম। আর আহ, আর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যখন গ্র্যান্টটা লেখা হবে তখন যেন লজিক থাকে গ্র্যান্টে। হ্যাঁ, আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা যদি আমি লজিক্যালি উপস্থাপনা করি, তো লজিকটা খুব ইম্পর্টেন্ট গ্র্যান্ট রাইটিং এর সময়। বাজেট একটা ইম্পর্টেন্ট ইস্যু। আর টাইম লাইন, যেটা ডক্টর মাহজাবিন খুব চমৎকার করে দেখিয়েছেন, যে একটা এক্সাম্পল যে কখন আমি কোন কাজ কোন 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 অংশটুকু শেষ করব এবং সে তারপরে আমি কি কাজটা করব, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা মাথার মধ্যে রাখতে হবে। আর হচ্ছে আম, যেটার সিগনিফিকেন্স কি, সাইন্টিফিক সিগনিফিকেন্সটা খুব ইম্পর্টেন্ট, সাইন্টিফিক সিগনিফিকেন্সটা খুব সুন্দর করে তুলে ধরতে হবে আর কি। এই এই এই- এই জিনিসগুলো মেইন। আর ইন্ট্রোডাকশন আর এগুলো তো থাকবেই, এটা তো ইউজুয়াল। বাট পয়েন্ট ওয়াইজ যেটা আমরা যখন রিভিউ করব বা আমাদের যারা রিভিউরা যারা যখন রিভিউ করেন তখন এই জিনিসগুলোর উপরে অনেক বেশি ফোকাস করেন। আহ, তো আর 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 কোনো স্পেসিফিক কোশ্চেন থাকলে সেটা আবার আলাদাভাবে আনসার করবো। থ্যাংক ইউ। ধন্যবাদ আবিদ ভাই। আরেকজন একটা কোশ্চেন এসেছে যে হাউ ডু আই স্ট্র্যাটেজিক্যালি অ্যালাইন মাই গ্র্যান্ট প্রপোজাল উইথ দ্য ফান্ডিং এজেন্সিজ লং টার্ম গোলস and policy priorities, especially when the research is novel and does not directly fit into their current funding categories. তো এই ধরনের ইস্যুতে সেই ধরনের ফান্ডিং এজেন্সির যে ইনভাইটেশন সেখানে কি আসলে আমি অ্যাপ্লাই করবো কিনা, এই ব্যাপারটা আহ, যেভাবে ম্যাডাম আপনি কি একটু বলবেন এটা সম্পর্কে? ওকে, কিন্তু আমাকে প্রশ্নটা আরেকবার একটু কাইন্ডলি বলেন, কি বলছেন যে অবজেক্টিভস এর সাথে কিভাবে, তো মানে আমাদের জিনবের অবজেক্টিভস কি, অপর্ণা একটু বলবেন আমাদের অবজেক্টিভস কি?
অ্যাকচুয়ালি আমাদের অবজেক্টিভ হিসাবে হচ্ছে যে সায়েন্সকে প্রমোট করা ইন 3 ক্যাটাগরিজ: এগ্রিকালচার, এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথ। সো আমরা কোনো যেমন আমার বাংলাদেশ গভর্নমেন্টের কথা যদি বলি, তো প্রতি বছর গভর্নমেন্টের একটা কোনো থাকে অবজেক্টিভ ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, অথবা ভেরি স্পেসিফিক্যালি গেলে আমরা এখন যেমন নিউ টেকনোলজি ইন বায়োটেকনোলজি, যেমন জিনোম এডিটিং কে আমরা একটু মনে হয় প্রেফারেন্স দিচ্ছি। তো প্রত্যেক গভর্নমেন্ট ইয়ের যেমন থাকে, তেমনি প্রত্যেকটা গ্র্যান্ট এজেন্সিরও কিছু কিছু প্রায়োরিটি থাকে। বাট আমাদের জিনবের যে এই এই যে গ্র্যান্ট অ্যাপ্লিকেশনটা, এখানে ওরকম করে সাবজেক্ট প্রায়োরিটি দিয়ে আমরা কিছু রাখিনি। এবং এটা আরেকটু খেয়াল রাখতে হবে, যেহেতু 1 লাখ টাকার প্রশ্নটা এসছে, আমরা পার্শিয়াল বাজেট ফুলফিল করব। একটা এক্সপেরিমেন্ট করতে যে যদি আমার ল্যামিনার হুড কিনতে হয়, আমরা সেই ইয়েতে নেই, কিন্তু হ্যাঁ আমরা রিএজেন্টের হেল্পটা দিতে পারি, বা আম, কিন্তু আবার পিআই এর অনারেরিয়াম ফর আ মান্থ, ফর আ ইয়ার, ওরকম কিছু দিচ্ছি না। সো ডিপেন্ড করতেছে আম, আম- আমাদের কি উদ্দেশ্য, এবং সেই অনুযায়ী আমাদের সাথে করবে কিনা। এই প্রশ্নে আরেকটা জিনিস যেটা উল্লেখ করা হয়েছে, যে আমার হয়তো একটা নভেল সায়েন্স প্রজেক্ট আছে মাথায়, কিন্তু আমি যে গ্র্যান্টের দিকে তাকাচ্ছি তাদের ওই প্রায়োরিটি নাই। ইন দ্যাট কেস আমি হলে আমি ওই গ্র্যান্ট প্রোগ্রামে আমার প্রজেক্ট সাবমিট করব না। আই উইল লুক ফর আ গ্র্যান্ট which supports my এইম অ্যান্ড অবজেক্টিভ অফ মাই রিসার্চ। হ্যাঁ, একটু খুঁজলেই হয়তো পাওয়া যাবে। যেমন আমাদের দেশে, যেমন আমি যেটা জানি, যে আইটির যেই প্রজেক্ট গুলো, সেগুলো কিন্তু মিনিস্ট্রি অফ সায়েন্স করেন না, ওটার জন্য আইটি মিনিস্ট্রিতে করতে হয়। সো সবারই কিন্তু স্পেসিফিক কিছু এইমস অ্যান্ড অবজেক্টিভ থাকে। আমার যেটা আচ্ছা, এইমস অ্যান্ড অবজেক্টিভ, সেটার সাথে সো গ্র্যান্টটা মিলতে হবে। ওকে, সো আমি আমি অপর্ণার কাছ থেকে কিউ নিলাম। হ্যাঁ, তো এখানে তাহলে আমি যদি জিনবের অবজেক্টিভ বলি, ফার্স্ট অফ অল 1 লাখ টাকা অনেক কম টাকা, উই রিয়েলাইজ দ্যাট। বাট এই ধরনের টাকাও কিন্তু পাওয়া যায় না যেখানে আমরা স্পেসিফিক অবজেক্টিভস দিই নাই, বাট দ্য অবজেক্টিভ ইজ টু তোমাদেরকে উদ্বুদ্ধ করা টুয়ার্ড সায়েন্স, না? সো এখন যেটা যেটা ডক্টর অপর্ণা যেটা বললেন, যে অফকোর্স তুমি ইকুইপমেন্ট কিনতে পারবে না। এখন ধরো কথার কথা, তোমার একটা মাইক্রোপিপেট খুব বেশি দরকার, এবং সেই মাইক্রোপিপেটের কারণে তো সেখানে হয়তো বা অ্যালাউ করা হবে 10 থেকে 15 হাজার। মানে কথা হচ্ছে যে তোমার কাছে একদমই নাই, এবং সেই কাজটা তুমি করতে পারছো না, বা যেখানে তুমি কাজ করছো সেখানে এটা না। এটা উদাহরণ বললাম, মাইক্রোপিপেট ইউজুয়ালি ল্যাবে থাকে। সো উই আর অ্যাসিউমিং দ্যাট ইউ আর অ্যাফিলিয়েটেড উইথ আ ল্যাব। হ্যাঁ, এবং সেই ল্যাবে বেসিক তোমাদের কিছু ইকুইপমেন্ট আছে, কিন্তু ইউ আর শর্ট অফ সার্টেন থিংস যেটা তোমার প্রজেক্টকে আরেকটু ভালো করবে। সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, কিন্তু মূলত হচ্ছে to create enthusiasm for things that you are not able to do without this grant. So এইটুকুই আমি বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাডাম। আমি দেখতে পাচ্ছি ডক্টর সাবরিনা উনি নিজেই একটা প্রশ্ন করেছেন, যে জানতে চেয়েছেন ইম্পর্টেন্স অফ কোলাবোরেশন স্ট্র্যাটেজি ফর রিসার্চ অ্যাজ ওয়েল এজ গ্র্যান্ট অ্যাপ্লিকেশন। তো সেটা আসলে আমি কার কাছে জানতে চাইবো? আবিদ ভাই। আহ এটা এটা খুব ভালো। আমি মনে করি যে এখন এখন বাংলাদেশে প্রচুর ভালো কাজ হচ্ছে, এবং রিসেন্টলি আমি যে বেশ কয়েকটা কাজ রিভিউ করেছি। আম, তো আমার মনে হয় যে এখন রাইট টাইম, আমাদের যারা মোটামুটি ইয়াং সায়েন্টিস্ট যারা ভালো কাজ করছে, তাদের এখন ওয়ার্ল্ডের বিভিন্ন বড় বড় ল্যাবের সাথে, বা যাদের সাথে কাজ করে আরো আরো প্রোগ্রেস করা যাবে, সেই ধরনের কাজ সাথে আহ, একটা একটা কাইন্ড অফ রিলেশন তৈরি করা। হ্যাঁ, আর কিভাবে তৈরি করা যাবে, সেটা নেক্সট কোশ্চেন হচ্ছে কিভাবে তৈরি করা যাবে। সেটা হচ্ছে টিপিক্যালি যেটা হয়, আমরা কিন্তু খুব মানে সায়েন্টিস্টরা যারা থাকে, যে কোনো দেশের সায়েন্টিস্টরা, তারা কিন্তু বেশ ওয়াইড ওপেন। হ্যাঁ, এবং যদি দেখা যায় যে আমার ইন্টারেস্টের সাথে মিলেছে, এবং আমি মনে করি যে এখান থেকে আমি বেনিফিটেড হতে পারবো, বা আহ, যে আমার সাথে যে কাজ করতে চাচ্ছে তার কিছু বেনিফিট হবে, তখন কিন্তু আমরা মোটামুটি
টিপিক্যালি আমরা কোলাবোরেশনে যাওয়ার চেষ্টা করি আর কি। এর মধ্যে কিছু ইস্যু আছে, যেমন ফান্ডিং এর একটা ইস্যু থাকে সব সময়, যে ফান্ডিং এর সোর্সটা কোত্থেকে হবে, কি হবে। আহ, তারপরে যেটা হয় সেটা হচ্ছে, আরেকটা যেটা হয় যেটা আমরা অনেক সময় আহ, এই জিনিসটা খুব খেয়াল রাখতে হয় যে আহ, যেই প্রজেক্টটা আসবে সে প্রজেক্টটা আসলেই কিছু নতুন কিছু আনছে কিনা আমার জন্য, আমার ল্যাবের জন্য। হ্যাঁ, তো আমি নতুন কিছু পাবো কিনা এখান থেকে। যদি কিছু অলরেডি করা হচ্ছে যে কাজটা, সেই কাজটা কন্টিনিউশন হয়, সেটার ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয় আর কি করা, কারণ ওটা তো অলরেডি কাজটা এগিয়ে গেছে অনেকখানি, এবং ওইটা আরেকটা গ্রুপের কাজ। সেই গ্রুপের কাজে আহ, সাধারণত আমরা খুব বেশি এফোর্ট দেই না। যেটা দেই সেটা হচ্ছে যদি নতুন কিছু হয় সেক্ষেত্রে। আর একটা হয় যেটা, যে হ্যাঁ, কোনো ওই গ্রুপে একটা কাজটা খুব ভালো, একটা ছোট্ট অংশ আটকে আছে কোনো কিছুর জন্য, সেটার জন্য একটু হেল্প চাইলে সেটা হয়তো অনেক সময় আমরা একসেপ্ট করি। কিন্তু বেসিক্যালি যেটা হয় যে একটা নতুন কিছু যেটা প্রথম থেকে ইনভলভমেন্ট থাকবে এবং একটা জয়েন্ট এফোর্ট থাকবে বোথ সাইডের, সেক্ষেত্রে আমরা ডেফিনেটলি কোলাবোরেশনে যাওয়ার চেষ্টা করি আর কি। আর আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে, আমি শুধু আমাদের ক্ষেত্রে না, আমি যেটা বলছি যে যে কোনো সায়েন্টিস্টের ক্ষেত্রেই আলটিমেট গোলটা আমরা দেখতে চাই, যে আসলে এটা কতখানি ইম্প্যাক্টফুল, এবং এটা থেকে আমি আদৌ কোনো পেপার করতে পারবো কিনা। হ্যাঁ, ফাইনাল ফাইনাল গোল কিন্তু সেটাই, আমাদেরকে জার্নাল পাবলিকেশনটাই ফাইনাল গোল। তো ওইটাও একটা মাথার মধ্যে থাকে। তো এখন যেটা হয় যে ইয়াং সায়েন্টিস্টরা যদি সুন্দর করে একটা প্রস্তাবনা পাঠাতে পারে, আমার মনে হয় ইমেইলে যেটা হয় সেটা হচ্ছে প্রস্তাবনা পাঠাতে পারে, সেটা একটা। আরেকটা খুব ভালো জিনিস যেটা আমি সবসময় সাজেস্ট, সেটা আমার 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 জীবনে কিন্তু অনেক অনেক কাজে লেগেছে, সেটা হচ্ছে যখন কনফারেন্সে যাবা, বা আপনারা যখন কনফারেন্সে যাবেন, তখন আপনার যার যার সাথে কাজ করার, ভবিষ্যতে কাজ করার ইন্টারেস্ট আছে, তার সাথে একটা রিলেশন যদি তাকে পান সেখানে, অবশ্যই সে যদি একই কনফারেন্সে, এবং বড় বড় কনফারেন্সে নর্মালি থাকে আর কি, নিজের ইন্টারেস্টেড পার্সনরা নর্মালি থাকেন। তো সেখানে আহ, ওনাদের সাথে যদি মানে পার্সোনালি নিজেকে ইন্ট্রোডিউস করে কথা বলেন, এবং পরবর্তী যদি আপনি চিঠিটা লেখেন, তাহলে কিন্তু খুব কাজে লাগে। কারণ উম, আপনি তখন একটা রেফারেন্স দিতে পারবেন, আমার সাথে, তোমার সাথে আমি ওই কনফারেন্সে কথা হয়েছিল, এবং উই হ্যাড দিস ডিসকাশন এন্ড আই ওয়ান্ট টু মুভ ফরওয়ার্ড উইথ দিস। এই জিনিসগুলো খুব কাজে লাগে। তো এটা আমার মনে হয়, এটা এই স্ট্র্যাটেজি ডেভেলপ করলে কোলাবোরেশন করা খুব সহজ, খুব ডিফিকাল্ট কিছু না। থ্যাংক ইউ আবিদ ভাই। আমি একটু কমপ্লিমেন্টারি একটা কোশ্চেন করতে চাই ডক্টর সাবরিনাকে, যে আহ, আপনি আপনার প্রপোজাল, সরি আপনার প্রেজেন্টেশনে শো করেছেন বেশ কিছু ফান্ডিং অপরচুনিটি, বিশেষ করে বাংলাদেশে, যেটা সরকারি বা কিংবা প্রাইভেট বেশ কিছু প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে ফান্ড গুলো করা হয়। ওই ধরনের ফান্ডিং অপরচুনিটি থেকে আমরা সরলি কম্পিউটেশনাল বায়োলজি বা বায়োইনফরমেটিক্স বেসড কোনো রিসার্চের জন্য ফান্ড মানে চাইতে পারি কিনা, যেখানে হয়তো কোনো ওয়েট ল্যাব থাকবে না, শুধু ড্রাই ল্যাব বেসড ওয়ার্ক হবে। এমন কি কোনো সুযোগ আছে? কারণ আমাদের এখানকার যারা ইয়াং রিসার্চার আছে তাদের অনেকেই আসলে কম্পিউটেশনাল বায়োলজি বেসড রিসার্চ করার চেষ্টা করছেন এখন, যেহেতু অনেক ক্ষেত্রে ফান্ডিং অ্যাভেলেবল থাকে না। হ্যাঁ, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ডক্টর মাহবুব। আহ, আমার জানা মতে আইসিটি মিনিস্ট্রি থেকে যেটা দেয় সেটাতে হয়তো মানে বায়োইনফরমেটিক্সটা ফিট করবে, মানে সোল বায়োইনফরমেটিক্স। আর মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির তো আসলে অনেকগুলো ডিসিপ্লিন থাকে। সেখানে যেমন অ্যাপ্লাইড সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এরকম আছে, যেটা হয়তো মোর ফিট করবে। But মনে হয় না বায়োলজিক্যাল সায়েন্সের যে ফিল্ডটা, ওখানে পুরোপুরি বায়োইনফরমেটিক্স একটা দিবে। বায়োইনফরমেটিক্স যেহেতু কিছুটা ইন্টারডিসিপ্লিনারির মধ্যে পড়বে, তো ইন্টারডিসিপ্লিনারি প্রমোট করে যেই ফান্ডিং এজেন্সিগুলো, তাদের হয়তো এটা প্রায়োরিটি থাকতে পারে। বাট স্টিল মানে বায়ো ইনফরমেটিক্স, মানে অনলি বায়ো ইনফরমেটিক্স, এটা আসলে একটু ডিফিকাল্ট বাংলাদেশের পার্সপেক্টিভে। বাট এটা কম্পিউটেশনাল ইয়ে থেকে বেশি, আর মানে ওই সাইড থেকে বেশি হয়তো পাওয়ার চান্স থাকবে। এটা আমার অভিজ্ঞতা নাই আসলে যে শুধু বায়োইনফরমেটিক্স এর রিসার্চের অ্যাপ্লাই করা, বাট আমার এটা মানে আইডিয়া হয়েছে এই পর্যন্ত, যেগুলো দেখলাম সেটা অনুযায়ী। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এটা একটা তবু আমরা হয়তো এক্সপ্লোর করে দেখতে পারি, যারাই এখানে বায়োইনফরমেটিক্স বা কম্পিউটেশনাল বায়োলজি নিয়ে কাজ করছি, আমাদের নানা ধরনের
ফান্ডিং দরকার পড়তে পারে, যদিও কম্পিটিশনাল বলেই যে কোনো রিয়েজেন্ট কিনছি না ঠিকই, তারপরেও তো কিছু কস্ট থাকে সাধারণত কম্পিটিশনাল বায়োলজি প্রোগ্রামে। তো আমরা অবশ্যই এক্সপ্লোর করে দেখতে পারি। তো আমি এখানে কোনো আমার কোশ্চেন। কাছে ওটা একটু মনে হয়, আমি একটু বলি যে কম্পিটিশনাল বায়োলজি যেটা, সেখানে কিন্তু অনেকখানি কম্পিটিশনের জন্য ইয়ে দরকার হয়, কম্পিটিশনাল পাওয়ারটা দরকার হয়, সেটার জন্য কিন্তু বাজেট বেশ ভালো লাগে। তো ওই জিনিসগুলো যদি ক্লিয়ারলি কেউ তুলে ধরতে পারে এবং রিভিউয়ার সেটাকে যদি মানে ইন্টারডিসিপ্লিনারি হিসেবে অ্যাকসেপ্ট করে, তাহলে হোয়াই নট, এটা অবশ্যই চান্স নেওয়া উচিত। থ্যাংক ইউ ডক্টর সাবরিনা। আমি একটু এখানে দেখতে পাচ্ছেন যে মানে আর তেমন কোনো কোশ্চেন আসছে না। তো আমি এখনো অনুরোধ করব যাদের মনে কোশ্চেন আছে সেটা যেন একটু আমাদের চ্যাট বক্সে প্লেস করেন, তাহলে আমি সেটা প্যানেলদের মানে ডিসকাশনে নিয়ে আসতে পারি। তো এর মাঝে আমি একটা প্রশ্ন রাখতে চাই ডক্টর অপর্ণা ইসলাম আপনার কাছে, যে আমাদের অনেকেই নানা জায়গায় আমরা অ্যাপ্লাই করি, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন ফান্ডিং এজেন্সি তাদের কিছু লিমিটেড ক্যাপাসিটিতে ফান্ডিং করে থাকে। সো অ্যাপারেন্টলি আমার কোন একটা প্রপোজাল যদি এই বছর কোন একটা ফান্ডিং এ রিজেক্টেড হয় বা সিলেক্টেড হলো না, তাহলে পরবর্তী বছর আমি আসলে কি ধরনের মডিফিকেশন করতে পারি যেন সেটা আরো বেশি পার্সুয়েসিভ হয়, যেন মানে আমার রিসার্চ প্রপোজালটা একসেপ্টেড হওয়ার চান্স বেড়ে যেতে পারে। আমি কি ধরনের মডিফিকেশন বা কি ধরনের চেঞ্জ সেখানে নিয়ে আসতে পারি, কিংবা আদৌ কি আমার সেই ফান্ডিং এজেন্সিতে অ্যাপ্লাই করা উচিত আবারও সেই একই প্রপোজাল নিয়ে? ডক্টর অপর্ণা। আচ্ছা, প্রথমেই দেখতে হবে যে আমি যে ফান্ডিং এজেন্সিকে করছি সেটা আমার লাইনে দেয় কিনা, আমার রিসার্চ লাইনে আদৌ ওরা দেয় কিনা। হ্যাঁ, যদি দিয়ে থাকে তাহলে আগে আমার পুরনো রিসার্চটাকে, প্রপোজালটাকে দেখতে হবে। প্রথম কথা, আমি অন টাইমে দিয়েছি কিনা, আমি ওদের ফরম্যাটে দিয়েছি কিনা। আমরা অনেক সময় কিন্তু এই এই নিয়মগুলো ওরা যেগুলো দিয়ে দেয় ওটা মানি না। এটা আমি বলেছি 150 ওয়ার্ড, সেখানে সে 500 ওয়ার্ড দিলে কে বসে বসে দেখবে? সো ওখানেই আমার বাতিল হয়ে যাচ্ছে। সো নিয়মাবলীগুলো পেয়েছি কিনা। থার্ড যেটা আমি কি কি পয়েন্ট, সেটা হচ্ছে যে থিম থাকে অনেক সময়, অনেকগুলো ফান্ডের জন্য সেই বছরের একটা কোনো থিম বলে দেয়। একটু কেয়ারফুলি দেখতে হবে যে ফান্ডের নোটিশটা যেটা এসছে সেটা আম, ইয়ে কিনা, বলা আছে কিনা যে আমরা এই থিমের উপরে এবছর করছি। ওই থিমের সাথে মিলিয়ে নিজের রিসার্চটাকে দরকার হলে ওটার সাথে জয়েন করাতে হবে। মানে কথা হচ্ছে আমি সায়েন্স করছি, আমি ওই লাইনেই করছি, কিন্তু আমাকেও মানে কানেকশন দেখিয়ে দিতে হবে। আমি করছি, খুব ভালো সায়েন্স করছি তা না, শুধু আমার সাথে, আমার সায়েন্সের সাথে যারা ডোনার এজেন্সি তাদের যে ভিশন মিশন তা মিলছে, যে এটাকে তুলে ধরতে হবে। তাহলে ওনারা এটাকে গ্রাহ্যে আনবেন। তাহলে আমার প্রপোজালটা পাশ করার বা অ্যাপ্রুভড হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো একবার হয়নি বলে আর করব না এটাও যেমন ঠিক না। আহ করার মধ্যে ভুল আছে কিনা সেটাও দেখতে হবে আমাদের, আসলে সবগুলোই আমাদের দেখার বিষয়। হুম। থ্যাংক ইউ অপর্ণা। জিবা ম্যাডাম বুঝে কিছু বলতে চাচ্ছেন, ম্যাডাম হুম, প্লিজ। জি। সো আমি যেটা বলতে চাচ্ছি যে এটা অবশ্য সাবরিনা কিছুটা টাচ করেছেন, যে মানে একটা হচ্ছে যে যখন রিসার্চ আপনারা মানে তোমরাই বলি, তোমরা যখন চিন্তা করবে তখন হচ্ছে যে ইউ হ্যাভ টু থিঙ্ক অফ, যখন আমরা একটা ইংলিশের প্যারা লিখি আমাদেরকে বলা হয় যে স্টার্টিং সেন্টেন্সটা হচ্ছে একটা সুন্দর একটা ইন্ট্রোডাকশন, লাস্ট সেন্টেন্সটা হবে সামারি, এবং মাঝখানে এরকম। সো মানে পুরা জিনিসটা কমপ্লিট বাই ইটসেলফ একটা প্যারা। সো আমি যখন গ্রান্ট লিখবো আমাকে কিন্তু ওইভাবেই চিন্তা করতে হবে যে আমি ধরে নিব যে যিনি রিভিউয়ার তিনি আমার ফিল্ডের না, ওইটা ধরে নিলে অ্যাকচুয়ালি বেটার। হ্যাঁ, তাহলে আমি কি করতে চাচ্ছি, ধরো ডক্টর আরাফাত বললেন যে আমরা অনেক সময় মনে করি যে আমি একটা নতুন টেকনিক করব, এটার কোনো, কিন্তু কেন আমি শুধু টেকনিক করে আমার লাভটা কি? সো অলওয়েজ থিঙ্ক অফ দ্য কোয়েশ্চেন দ্যাট ইউ ওয়ান্ট টু আনসার, and what is the best way of answering it
and answering it within 1 lakh টাকা। সো স্টোরিটা থাকতে হবে, স্টোরি লাইনটা থাকতে হবে, এবং মানে once you write it, please read it। আমি জানি আমার অনেক ছাত্ররা আছে, they don't even read what they've written। if it does it make sense, after you write it, মনে হলো যে ওকে আমি আমার পুরো মনের জিনিস আমি কাগজে লিখে ফেললাম, কিন্তু সেটা যে আরেকজন পড়বে, পড়ে কতটুকু বুঝবে সেটাও একটা কথা। আর আরেকটা হচ্ছে যে যেই ফ্রেন্ড তোমার সাথে রিসার্চ করে না সেই ফ্রেন্ডকে পড়তে দেওয়া, ইউনো। তাহলে হবে কি, তারা এমন তোমাকে প্রশ্ন করবে যে তুমি মনে করবে ওকে যে ইউনো। আমি একবার আমি টেডএক্স স্পিকার ছিলাম, এবং সেই টেডএক্স স্পিকারের জন্য যে প্রেজেন্টেশনটা আমি করেছিলাম, 15 মিনিটের প্রেজেন্টেশন, বাট আমি এত লেকচার কোনোদিন প্রিপেয়ার করিনি। তারা আমাকে খালি বলে যে ইউনো আপনি জার্গন ইউজ করছেন, আমি বললাম কোথায়, আমি তো একদম সিম্পলিফাই করে। তখন ওরা দে পয়েন্টেড ইট আউট যে এইটা, বা যদি একটা ফ্লো চার্ট দিয়ে ইফ ইউ ক্যান এক্সপ্লেইন ইউর আইডিয়াস। আজকাল আবার অনেক পেপারে কিন্তু ওই ফিগার দিয়ে একটা সামারি করা হয় যে পুরা রিসার্চের, তো ওইটা দেখলেই কিন্তু ওই ফিগারটা দেখলেই সবাই বুঝে যাবে। তো সেটা আরো ভালো, এটাকে গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট বলে। হ্যাঁ, সো হোয়াট এভার ইউ ডু, be very clear of your objective and what you're going to answer using this grant to its full extent. Thank you. থ্যাংক ইউ ম্যাডাম। তো আমার মনে হয় প্রায় 9টা বেজে গেছে, তো আমাদের শেষ করা উচিত। তো অডিয়েন্সদের কাছ থেকে আর কোনো প্রশ্ন আসছে না। তো আমি মনে করি যে হয়তো আমি ধারণা করতে পারছি যে তাদের যে সকল মনের প্রশ্ন ছিল সেগুলোর অ্যান্সার তারা অলরেডি পেয়ে গেছে। তো আবিদ ভাই, মানে উইথ পারমিশন আমরা কি শেষ করে দিতে পারি কিনা? আমার আমার মনে হয় হ্যাঁ, যেহেতু আর কোনো কোশ্চেন আসছে না, আমাদেরও সময় হয়ে গেছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবাডি, অ্যান্ড মাহবুব প্লিজ গো জি, অ্যাহেড। থ্যাংক ইউ। সো আজকের এই ওয়ার্কশপে যারা পার্টিসিপেট করেছেন, সো আপনারা এখানকার আসলে মেইন কেন্দ্রীয় রোল প্লে করেছেন, কারণ আপনাদের অনুপস্থিতিতে আসলে এই অনুষ্ঠানটা হতো না। সো আমাদের যারা স্পিকাররা আছেন তারা তাদের অভিজ্ঞতা, তাদের যত নলেজ সেটা আমাদের সাথে শেয়ার করেছেন। আশা করি এই নলেজ এবং অভিজ্ঞতাগুলো আপনারা আপনাদের রিসার্চ ক্যারিয়ারে সেটা ব্যবহার করবেন, এবং আম, ভালো কিছু প্রপোজালের জন্য আপনারা ভালো ফান্ডিং অ্যাচিভ করতে পারবেন। তো সেই শুভকামনা থাকলো আপনাদের। আর আশা করি এই যে কর্মশালাটা যতটুকুই তথ্য আমরা দিতে পেরেছি সেখানে সবার জন্যই এটা বেশ কিছু উপকার হয়তো বয়ে আনবে। তো আমি স্পেশালি ধন্যবাদ দিতে চাই আমাদের যারা প্যানেল মেম্বার্স এখানে এসেছেন, ডক্টর অধ্যাপক জাভেদ ইসলাম সিরাজ ম্যাডাম, অধ্যাপক আবিদুর রহমান, অধ্যাপক অপর্ণা ইসলাম। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের 3জন যে স্পিকার তারা বেশ কষ্ট করেছেন তথ্যগুলো জোগাড় করে, এবং আমাদের এই ইয়াং রিসার্চারদের জন্য তথ্যগুলো সরবরাহ করার তারা চেষ্টা করেছেন। তো তাদের 3জনের প্রতিও অনেক কৃতজ্ঞতা জিনবের পক্ষ থেকে। আর যারা এখানে পার্টিসিপেন্ট আছেন, তারা যারা এই জিনব সম্পর্কে জানতে চান, আমরা চ্যাট বক্সে লিংক দিয়ে দিয়েছি। এছাড়াও আপনার গুগলে জিনব সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। তো আমরা আহ্বান করবো আপনারা রেজিস্ট্রেশন করেন, সেখানে আমাদের সাথে যুক্ত হন, এবং আমরা সবাই মিলে বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাই, যেন আমরা বাংলাদেশের উন্নয়নে আসলে আমরা বিজ্ঞানকে সঠিকভাবে কাজে লাগাতে পারি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই জিনব আয়োজিত রিসার্চ গ্র্যান্ট রাইটিং এর ওয়ার্কশপে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ সবাইকে। গুড নাইট।